বিগত অনেক সরকার গেছে, এরশাদ সাহেব গেছেন, হাসিনাও গেছেন, উনি ফিল্মগুলো দেখেনি এবং ওনার কোন স্মৃতি তার ছেলে মেয়েরা রাখে গেলেন না, শুধু ওরা পয়সা বোঝার কিছু না। কিন্তু বিগত যে সরকারগুলো চলে গেছে, সরকারের কোনো পদক্ষেপ বা কোনো একটা আগ্রহ বা যে মৌলানা ভাসানীতে স্মৃতিগুলো তুলে ধরা, এগুলা থেকে বঞ্চিত হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এক নিস্তব্ধ অথচ ইতিহাসে সমৃদ্ধ একটা জায়গায়, পাঁচবিবি রেল স্টেশন। বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তে সীমান্ত ঘেঁষা এক ছোট্ট জনপদ। আজ থেকে ঠিক 132 বছর আগে এই একই মাটিতে এসে পা রেখেছিলেন এক তরুণ আলেম, যিনি পরে হয়ে উঠেছিলেন বাঙালির চেতনার প্রতীক, মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর এই ছোট্ট প্ল্যাটফর্মের ইটের ফাঁকেই লুকিয়ে আছে ইতিহাসের আর এক মহান নায়কের সাক্ষাৎ। হ্যাঁ, এই স্টেশনে বহুবার এসেছিলেন বাংলাদেশের আরেক জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এসেছিলেন এখানে মাওলানা ভাসানীর সঙ্গে দেখা করতে, আলোচনা করতে, দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। একজন ছিলেন প্রবীণ পথ প্রদর্শক, গ্রাম থেকে উঠে আসা, কৃষকের কষ্ট বোঝা, ন্যায়ের পথে অবিচল এক মানুষ। আর অন্যজন তরুণ নেতৃত্বের প্রতীক, যিনি একদিন এই বাংলাকে স্বাধীনতার পথে নিয়ে এসেছিলেন। বন্ধুরা, এই স্টেশনের বাতাসে ট্রেনের হুইসেল আর মানুষের ভিড়ে তাদের কথোপকথনের প্রতিধ্বনি যেন আজও ভেসে আসে। এই প্ল্যাটফর্মের ধুলোমাখা ইটগুলো জানে বাংলার দুই মহারথী এখানে একসঙ্গে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন, শোষণমুক্ত বাংলাদেশের। বন্ধুরা, তখন তিনি ছিলেন কেবল একজন ছাত্র, এক নির্ভীক মন। জীবনের সংগ্রাম, দারিদ্র্য আর অন্যায়ের অন্ধকার ভেদ করে তিনি এসেছিলেন এই পাঁচবিবিতে, ধর্ম পড়াতে, মানুষ গড়তে আর নিজের ভিতরে নতুন এক আলো জ্বালাতে। এই ছোট্ট রেল স্টেশনের ধুলোবালি, এই জনপদের নীরব বাতাসই যেন সাক্ষী। এখান থেকে শুরু হয়েছিল সেই পথ চলা, যা একদিন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বন্ধুরা, আজ আমরা রওনা দিচ্ছি মুসলিম জননেতা মাওলানা ভাসানীর শৈশবের স্মৃতি বিজড়িত একটা গ্রাম, পাঁচবিবির বীরনগর। এই গ্রামটা ঠিক পাঁচবিবি রেল স্টেশন থেকে 3 কিলোমিটার পূর্বে পাঁচবিবি কামদিয়া সড়কের পাশে নিস্তব্ধ এক জনপদ। রোদ ঝালসানো ধুলোমাখা পথ, চারপাশে সবুজ ধানের খেতে বাতাসের ঢেউ। এই পথ দিয়ে একদিন হাঁটতেন এক তরুণ, নাম আব্দুল হামিদ খান। তখন তিনি জানতেন না এই মাটির গন্ধ, এই নদীর জল, এই মানুষের কষ্ট সবকিছু একদিন তার মনের ভেতর আগুন জ্বালাবে, যে আগুন তাকে পরিণত করবে ভাসানীর মাওলানা নামে ইতিহাসের প্রতীকে। চলো আজ আমরা সেই পথে যাই, যে পথে একদিন এক পিতৃহীন শিশুর স্বপ্ন শুরু হয়েছিল, যে পথ থেকেই জন্ম নিয়েছিল এক বিপ্লবের গল্প। বন্ধুরা, এই স্থানটিতেই ছিল একসময় মাওলানা ভাসানী সাহেবের শ্বশুর বাড়ি। ঠিক এখানেই পাঁচবিবির প্রভাবশালী জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়ি। এখানে শুরু হয়েছিল এক মহামানবের জীবনের সবচেয়ে শান্ত অথচ গভীর অধ্যায়।
জমিদার বাড়ির পাশে ছিল একটি মাদ্রাসা। সেই মাদ্রাসায় মোদারেস ছিলেন তরুণ আব্দুল হামিদ খান ভাসানী। সকালে তিনি ছাত্রদের কোরআন ও ইসলামী শিক্ষায় পাঠ দিতেন, আর বিকেলে জমিদার সাহেবের ছেলে মেয়েদের পড়াতেন বাংলা, আরবি আর নীতি শিক্ষা। সেই সময় পাঁচবিবির মানুষ তাকে চিনত একজন বিনয়ী, পরিশ্রমী ও প্রজ্ঞামান আলেম হিসেবে। তিনি কখনো নিজের দারিদ্র্য নিয়ে হতাশ হননি, বরং মানুষের চোখে আলো জ্বালানোর স্বপ্ন বেঁচেছিলেন। অনেকে বলেন এই জমিদার বাড়ির আঙ্গিনা আর মাদ্রাসার সেই কাঠের বেঞ্চি ভাসানী সাহেবের অন্তরে প্রথম বীজ বোনা হয়েছিল মানুষের জন্য কিছু করার। এই গ্রামের দরিদ্র মানুষ, কৃষকের কান্না, মজুরের হাহাকার সবকিছু ধীরে ধীরে তার মনকে বদলে দিতে শুরু করেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, আমরা আসছিলাম যে বাংলাদেশের যিনি অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমরা ইতিহাসে বই পুস্তক পড়ে যতটুকু জেনেছি যে মাত্র 13 বছর যখন ওনার বয়স, তিনি ওই টাইমে এখানে এসেছিলেন নাসিরউদ্দিন বাগদাদী সাহেবের হাত ধরে। তখনকার অত্র এলাকার সুনামধন্য জমিদার ছিলেন শামসুদ্দিন আহমেদ চৌধুরী। আচ্ছা, যাই হোক, একটু ভুল হতে পারে। তো ওনার এখানে উনি অনেক সময় কাটিয়েছেন, এবং এক সময় উনি 1925 সালে এখানে বিয়ে করেছিলেন জমিদারের মেয়েকে। তো তারপরে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি আসলে যে এই জায়গার স্মৃতিচিহ্নটুকু নাই। আসলে এটা কি সংরক্ষণ করা দরকার ছিল বলে মনে করছেন কিনা? জি, মনে করছিলাম যেখানে বঙ্গবন্ধু আসছিলেন কয়েকবার এবং বড় বড় নেতারা এখানে আসছেন। আমি দেখছি 1968 সাল থেকে 67-68 সাল থেকে দেখেছি এখানে 22 পরিবার, পাকিস্তানে 22টা পরিবার ছিল, আসছিল, ওনারা সম্মেলন করেছিল এবং কলেজ করার সময় এখানে তারা অনুদান কিছু দিয়েছিলেন ইটা কাটার জন্য। ওনার অবদান ছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীনের পর উনি বেশি দিন বাইরে থাকতে পারেননি, 1976 সালে মারা গেছেন। জিয়াউর রহমান তখন বেঁচে ছিলেন, উনি একই টাইমে মহিপুর কলেজ এবং ওই জয়পুরহাট কলেজ দুটা সরকারি করে গেছিলেন। যে জন্য উনি চাঁদে পাত সেই টাইমে উনি মারা গেলেন, কিছু করেননি। বিগত অনেক সরকারি গেছে, এরশাদ সাহেবও গেছেন, হাসিনাও গেছেন, উনি ফিল্ডগুলো দেখেনি। এবং আমি বলছিলাম যে না, জায়গাটা রাখা হোক, ওনার বাড়িটা সংরক্ষণ করা হোক। উনি তো বিল্ডিং বাড়ি করেননি, মাটির বাড়ি ছিল এবং সোন পাতা, সোন খেয়ার যেটা বলে, ওই খেয়ারের ছাউনি ছিল। পরবর্তীতে ওরা পড়ে নষ্ট হয়ে যায় বা এগুলো পড়ে গেছে। আমরা বলছিলাম যে এটা ঘিরে রাখেন, ভবিষ্যতে ওনার জন্য আসবেন। এবং বাংলাদেশের এই প্রতিষ্ঠার লগ্নে থেকে এবং যাবতীয় কিছু এই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা উনি তো ছিলেন। জি, তাকে মূল্যায়ন করা হয়নি। এটা জি 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 আমরা সেটাই দেখছি। কারণ তৎকালীন ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান নেতা, যিনি আসলে স্বাধীন বাংলাদেশ তথা অত্র এই উপমহাদেশের মজলুম জনমানুষের জন্য যিনি কাজ করে গেছেন, আন্দোলন করে গেছেন, সংগ্রাম করে গেছেন সারা জীবন। তো ওনার যে স্মৃতি, শৈশবের স্থান থেকে স্মৃতিস্থান এইটা, তো সেখানে হয়তো নেক্সট জেনারেশন আরো অনেক কিছু জানতে পারতো। তো এখানে আসলে সেরকম কিছু করা হয়নি, এটা করা উচিত ছিল বলে আমরা, জি তাই না? জি, বর্তমান তোমার 2 মেয়ে বাচ্চা আছে, আর কেউ নাই, বাচ্চা পরিবারে কেউ নেই। সন্তোষ আছে আর পাপ নাই। আচ্ছা, 2 মেয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা একটু বলবেন। পরিচয় আমি ওনার শ্যালকের ছেলে। আচ্ছা আচ্ছা, কি নাম জানো আপনার? আমার রোহিত হাসান চৌধুরী। রোহিত হাসান চৌধুরী। জি, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা দেখেছি, আমরা আসলে কিছুটা আশা হতোই যে আমরা ভেবেছিলাম হয়তো এখানে কোনো কিছু থাকবে ওনার স্মৃতিচিহ্ন, বা শুনেছিলাম যে উনি মহিপুর হক্কুল ইবাদ মিশন নামে একটা প্রতিষ্ঠা করেছিলেন, সেগুলো হয়তো কিছু পাবো, কিন্তু আসলে তেমন কিছু দেখলাম না। আসলে না, হক্কুল ইবাদ মিশনটা উনি করেছিলেন কিন্তু রাখতে পারলো না, সরকারের রিয়াকশন ডাব্লিউটি ওটাকে স্কুল বানাইছেন ওনার ছেলে আবু নসর খান ভাসানী, এটাকে সংস্কার করে হাই স্কুল বানাইছে। আচ্ছা, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, সময়টা 19 শতকের শেষ দিকে। বঙ্গ তখনও উপনিবেশ শৃঙ্খলে বাঁধা, মানুষের জীবনে হতাশা আর দারিদ্র্যের ছোঁয়া। 1880 সালের 12 ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পাবনা জেলার এক নিরিবিলি পল্লী, নাম সয়াধানগড়া। চারপাশে সরিষার ক্ষেতের হলুদ ফুল, মাটির ঘরে এক নবজাতকের কান্নাধ্বনি। সেই কান্নার সঙ্গে জন্ম নিল নতুন এক ইতিহাস। বন্ধুরা, এই শিশু একদিন পরিচিত হবেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে। তার পিতা ছিলেন হাজী শারাফত আলী, মাতা বেগম শারাফত আলী। 4 সন্তান, 1 মেয়ে 3 ছেলে, আর তাদের মধ্যে সবার ছোট্ট, সবার আদরের চ্যাগা মিয়া অর্থাৎ ছোট্ট আব্দুল হামিদ। বন্ধুরা, কিন্তু সুখের সেই শৈশব দীর্ঘস্থায়ী হননি। ছোটবেলাতে বাবার মৃত্যু, তারপরে এক ভয়ঙ্কর মহামারী যা ছিনিয়ে নেয় তার মা ও 2 ভাইকেও। বেঁচে থাকে কেবল সে এক শিশু, চোখে অশ্রু, মনে অভিমান, কিন্তু হৃদয়ে অসীম শক্তি নিয়ে। বন্ধুরা, এই স্থানটা ঘুরে দেখার সময় আমাদের সঙ্গে দেখা হলো এক বিশেষ মানুষের, আলেমা খাতুনের নিকট আত্মীয় আহসান হাবিব চৌধুরী। তিনি এখনো বাস করেন এই এলাকাতেই, যে মাটিতে একদিন মাওলানা ভাসানী নিজের জীবনের সবচেয়ে শান্ত কিন্তু গভীর দিনগুলো কাটিয়েছিলেন। আহসান সাহেবের কথার প্রতিটি শব্দে ভাসছিল যেন এক অদ্ভুত নস্টালজিয়া। তিনি আমাদের নিয়ে গেলেন সেই পুরনো মাদ্রাসা স্থানে, দেখালেন পুরনো পুকুরের ঘাট, যেখানে মাওলানা ভাসানী কখনো বিকেলে বসতেন, ছাত্রদের পাঠ দিতেন আর গ্রামের খবর নিতেন। বন্ধুরা, আমরা এগিয়ে গেলাম জমিদার বাড়ির পাশের দিকে, যেখানে এখনো টিকে আছে মাওলানা ভাসানী সাহেবের হাতের ছোঁয়া। তিনি এখানে নির্মাণ করেছিলেন 2টি দরগা, নিরিবিলি গ্রামীণ পরিবেশ। প্রতি বছর মহরম মাসের 10 তারিখে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ দোয়া করতে, কেউ ইতিহাসের টানে দেখতে। এই দিনটিতে পুরো বীরনগর যেন জেগে ওঠে অতিথির সেই স্মৃতিতে, যেখানে ভাসানী সাহেব নিজে দাঁড়িয়ে মানুষকে পথ দেখাতেন, ভালোবাসতেন, অনুপ্রেরণা দিতেন। বন্ধুরা, দরগার পাশেই আহসান সাহেব আমাদের দেখালেন একটি ছোট্ট ঘর, যার অবশিষ্ট এখনো নেই। এখানেই ঘুমাতেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা দেখতেছেন, এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এখানে আবাসস্থল। এখানে তিনি থাকতেন পাঁচবিবি থানাতে, বীরনগর গ্রামে। আচ্ছা, এখানে আমরা শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি ঢাকা থেকে ট্রেনে চড়ে পাঁচবিবি স্টেশনে নামতেন, নামার পর ঠিক এই জায়গায় আসতেন ভাসানী সাহেবের সঙ্গে মিটিং করার জন্য। এখানে এসে দেখেন যে ভাসানী সাহেব ঘুমন্ত অবস্থা, অর্থাৎ খড়ের উপরে পাটি বিছিয়ে, উনি কিন্তু মানে কোনো কাঠ জাতীয় কোনো জিনিসের উপর থাকতেন না। এখানে একটা খড়ের উপরে পাটি বা বিছানা ফালায় বালিশ নিয়ে ঘুমাতেন। তো যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি আসে দেখতেন যে ভাসানী ঘুমন্ত অবস্থা ছিলেন। তিনি ঘুম থেকে ডাকতেন না, যতক্ষণ ঘুম না ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখেন যে ভাসানী সাহেব দেখেন যে বঙ্গবন্ধু বসে আছে। তারপর ওনার সঙ্গে সৌজন্য একটা মিটিং করার পর যাহার উপস্থিত যাটুকু জোটে খাওয়া দাওয়া করার পর বঙ্গবন্ধু আবার ঠিক চলে যেতেন আবার ঢাকাতে। এভাবে পরপর আমরা শুনেছি আমার দাদার কাছ থেকে যে পরপর এভাবে 3 বার আসছিল। পাশাপাশি একবার বঙ্গবন্ধুর সঙ্গে ইস্পাহানি, মির্জাপুর ইস্পাহানি, উনিও আসছিলেন এখানে। এখানে আসার পর বঙ্গবন্ধু বেশিরভাগ এখানেই 3 বার আসছে মজলুম জনতা আব্দুল হামিদ খান সঙ্গে, ভাসানীর সঙ্গে মিটিং করার জন্য। এখানে ওনার শোবার ঘর ছিল। এই ঘরটা দেখতেছেন, এটা কিন্তু এই একটা ঘরই ছিল এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা। এই ঘরটা এটা ভাঙা গেছে। এই ঘরটা, এই ফাউন্ডেশনটা দেখতেছেন, এখানে কিন্তু ভাসানী সাহেব এখানে থেকে গেছেন। এটা ছিল জাস্ট উপরে একটা, আমরা যেটা বাংলা ভাষা বলি টিন শেড। জি, টিন শেড। তখন কোনো ছাদের ছিল না, কিন্তু ছিল না, পুরান একটা ছিল, ইটের প্রাচীর, উপরে টিন শেড ছিল। এই টিন শেডের ঘরে মানে এখানে থেকে গেছেন। এবং এই রুমেই বঙ্গবন্ধু কিন্তু
ওনার সঙ্গে মিটিং করে গেছে এই রুমে না? এই রুমে, ঠিক ঠিক এই জায়গায়, এই জায়গায়, এই রুমে, এই রুমে। এখন তার শেষ চিহ্নটুকু পর্যন্ত নাই, আমরা শুধু দেখতে পাচ্ছি তার ফ্লোর, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত যে ফ্লোর, সেই ফ্লোরটা টিকে আছে এখনো। আসলে ইতিহাস যে কত নিষ্ঠুর, এটা আমরা এসব জায়গায় না আসলে বুঝতে পারতাম না। দেখেন, তৎকালীন ভারতবর্ষের তথা অত্যন্ত জনপ্রিয় নেতা, মজলুম জননেতা, গণমানুষের নেতা, যিনি স্বাধীন বাংলাদেশ তথা মানুষের সাধারণের স্বাধীনতার কথা ভাবতেন, তিনি একসময় ঠিক এই মাটিতে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাতেই তিনি ঘুমাতেন। এবং ওনার পুত্রতুল্য রাজনৈতিক নেতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য ঠিক এই স্থানে আসতেন এবং এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতেন, তার সাথে বিভিন্ন পরামর্শ করতেন এবং পরামর্শ শেষে তিনি আবার চলে যেতেন গোপালগঞ্জে। বন্ধুরা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শোবার ঘরের ঠিক একটু পাশেই রয়েছে একটি মুসাফিরখানা, যেখানে দূর দূরান্ত থেকে আসতো আলেম, দরবেশ ও যাত্রীরা। এখানে থাকতেন, বিশ্রাম নিতেন, আলাপে জড়িয়ে যেতেন সমাজ ও ইসলাম নিয়ে। এই ছোট্ট মুসাফিরখানায় একসময় হয়ে উঠেছিল মানুষের মিলনস্থল, আলোচনা ও চিন্তার কেন্দ্রবিন্দু। আমার নাম আব্দুল মান্নান চৌধুরী। ভাসানী সাহেব আমার ফুপা হয়, কিন্তু ওনার কোন স্মৃতি তার ছেলে মেয়েরা রাখে গেলেন না, শুধু ওরা পয়সা বোঝার কিছু না। আর বিগত অনেক সরকার আসছে, কেউ এটার উপর কোনো গুরুত্ব দেয়নি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে থেকে গেছেন, ডক্টর আবুল ফজল, তার বেগম সুফিয়া কামাল, ব্যারিস্টার বজলুল সত্তার, বড় বড় নেতারা, হ্যাঁ, এরা সব এখানে আসে থেকে গেছে। কিন্তু ইস্পাহানি না, কোনো মূল্য নেই। ওই সকলে আসে, ছবি তোলে, হবে অনেক কিছু হবে, এই বলে চলে। কিন্তু অ্যাটলিস্ট এখানে তো ওনার স্মৃতি রক্ষা করার জন্য যে একটা অন্তত পাঠাগার বা কোনো একটা স্মৃতি জাদুঘর অথবা কিছু একটা করে রাখা উচিত ছিল। তো আমি শুনেছি যে ওনার বড় ছেলে নাকি এরশাদ সরকারের সময় মন্ত্রীও ছিলেন। মন্ত্রী ছিলেন, তবুও বাপের স্মৃতি রাখে গেছে। ওনার মহিপুর স্কুলটা করে গেছে, হাই স্কুল, মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়, তার সঙ্গে প্রাইমারি স্কুলে করে গেছে। কিন্তু ওনার যে প্রতীক ভিটা, ওনার শ্বশুর বাড়ির যে প্রতীক, সেখানে কোনো কিছু নাই, সেখানে কোনো কিছু অবশিষ্ট। ঠিক আছে, তো আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ভাসানী এখানে একটা স্মৃতি টিতি হোক, মানুষজন দেখুক, মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রকৃতির ইতিহাসটা জানতে পারে। এখানে ওনার মেয়ের বাড়ি ছিল, ওই বাড়ি। যাই হোক, কোনো এক লোক এখানে মাদ্রাসা করব, মক্তব করব, বহুত কথা বলে জমিটা রেস্টে নিয়ে, আর এখন আর কোনো কিছু নেই। বন্ধুরা, বাজবিদ্যা অবস্থানকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুধু ধর্মীয় শিক্ষক বা আলেম হিসেবেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি এই অঞ্চলে গড়ে তুলেছিলেন অনেকগুলি স্কুল,
মাদ্রাসা, কলেজ ও মসজিদ। তার এই কাজের ফলেই পাঁচবিবি আর বীরনগরের মানুষ আজও তাকে মনে রাখে শ্রদ্ধা আর ভালোবাসায়। প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি বাতাসে আজও ভাসে সেই মানবিকতার সুবাস। বন্ধুরা, আজ আমরা যে পথে হাঁটলাম, যে মাটি ছুঁয়ে গেলাম, সে মাটির প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। একজন মানুষ, এক নেতা, এক প্রেরণার নাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বন্ধুরা, ইতিহাস শুধু বইয়ে নয়, এখানে আমাদের চারপাশে এই মাটির বুকেই লুকিয়ে আছে। আমরা হেরিটেজ হান্টার বিডি বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে পথ চলেছি। যদি ভালো লেগে থাকে এই যাত্রা, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর থাকুন আমাদের সাথে বাংলার ইতিহাসের আরো অজানা গল্প জানার অপেক্ষায়। ভালো থাকবেন।